ও কাকিমা, শুনলাম নাকি তোমাদের বাড়ির পাশে ওই যে বড় বাড়িটা আছে, অনেক বছর ধরে যেই বাড়িটা পড়ে আছে গো, সেই বাড়িটা নাকি বিক্রি হয়ে গেছে। কি বলিস কি? সত্যিই বাড়িটা তাহলে শেষ পর্যন্ত বিক্রি হয়ে গেল? ওই বাড়ির মালিক কি যেন নাম ছিল, হরিপদ, অনেক বছর ধরে বাড়িটা বিক্রি করার চেষ্টা করছিল। আচ্ছা, বাড়িটা কারা কিনেছে কিছু কি খবর পেলি? কারা কিনেছে সেটা তো জানি না, তবে এটা শুনেছি বাড়িটা নাকি 1 কোটি টাকায় বিক্রি হয়েছে। মানে যারা এই বাড়িটা কিনেছে তারা নাকি খুবই বড় লোক, কোটিপতি। এখন তাহলে আমাদের এই ছোট্ট পাড়ায় কোটিপতি লোকেরাও থাকতে আসছে। চন্দনার মুখে এমন কথা শুনে পাড়া প্রতিবেশী সবাই ভীষণই অবাক হয়। কি বলছিস কি তুই? ওই বাড়িটা 1 কোটি টাকায় বিক্রি হয়েছে? কিন্তু আমি তো শুনেছি বাড়িটার দাম 50 লক্ষ টাকা উঠেছিল, তবুও ওই দামে কেউ কিনতে চাইছিল না। আমার মনে হচ্ছে তুই ভুল কিছু শুনেছিস। ওই পুরানো বাড়িটা 1 কোটি টাকায় কিভাবে বিক্রি হতে পারে? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে দীপালি, তুমি একেবারেই ভুল খবর পেয়েছো। এটাও তো হতে পারে বাড়িটা যারা কিনেছে তারা চারিদিকে মিথ্যা কথা রটিয়ে বেড়াচ্ছে যে তারা 1 কোটি টাকা দিয়ে বাড়িটা কিনেছে। তারা হয়তো নিজেকে বড়লোক দেখাতে চাইছে। জানি না, আমি তো এরকমই শুনেছি। যাক, ওই বাড়িতে যখন লোকজন থাকতে আসবে তখন তো ওরা আমাদের প্রতিবেশী হয়ে যাবে, তখন আমরা সত্যিটা ঠিক জানতে পারবো। তবে আমি কিন্তু খুবই এক্সাইটেড ওদের দেখার জন্য। যতই হোক আমাদের 1 কোটি টাকার প্রতিবেশী বলে কথা। এভাবেই সবাই নিজেদের মধ্যে গল্পগুজব করতে থাকে। দেখতে দেখতে এভাবেই কয়েকটা দিন কেটে যায়, কিন্তু পাড়ার লোকজন এখনো পর্যন্ত তাদের নতুন প্রতিবেশীর জন্য খুবই উৎসাহের সাথে অপেক্ষা করতে থাকে। এরই মধ্যে একদিন বিকালবেলা পাড়ার সব মহিলারা যখন একত্রিত হয়ে গল্প করতে ব্যস্ত হয়ে ওঠে, তখনই হঠাৎ করে তাদের সামনে একটা বড় দামি 4 চাকা গাড়ি এসে দাঁড়ায়। তাই গাড়িটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। সেই গাড়ি থেকে খুবই সুন্দর দেখতে নম্র ভদ্র এক সংস্কারী মেয়ে অহনা নেমে আসে। গাড়ি থেকে নেমে অহনা সবার সাথে খুবই নম্রভাবে কথা বলতে শুরু করে। আপনারা সবাই কেমন আছেন? আমার নাম অহনা, আমি আজ থেকে আপনাদের নতুন প্রতিবেশী। আচ্ছা, তুমি কি এই বাড়িটা সত্যি সত্যি 1 কোটি টাকা দিয়ে কিনেছো? সত্যি সত্যি বলবে, একদম মিথ্যা কথা বলবে না। আর তোমার সাথে এই বাড়িতে কে কে থাকবে? কাউকে তো দেখতে পাচ্ছি না। এই চন্দনা, তুই চুপ কর তো। টাকার গল্প ছাড়া তুই অন্য কিছুই বুঝিস না, তাই না? মেয়েটা আসতে না আসতেই তুই ওকে অদ্ভুত প্রশ্ন করছিস। ও বাড়িটা কত দিয়ে কিনেছে সেটা জেনে তুই কি করবি? এই যে মা, তুমি কিছু মনে করো না। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তুমি আমাদের বলবে, আমরা তোমাকে হেল্প করব। ধন্যবাদ কাকিমা, এখন তো আপনারাই আমার পরিবার, কারণ এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি আমার বাবা মা দুজনকে অনেক আগেই হারিয়ে ফেলেছি। আমি এই বাড়িতে একদম একাই থাকবো। আর এই যে বৌদি, আমি এই বাড়িটা সত্যি 1 কোটি টাকা দিয়ে কিনেছি। বলতে পারো বাড়িটা আমার ভীষণই প্রিয়। এই বাড়ির সাথে আমার পুরানো একটা সম্পর্ক আছে। এই বলে অহনা বাড়ির মধ্যে ঢুকে পড়ে, কিন্তু অহনার কথা শুনে সবাই খুবই অবাক হয়। তাকে নিয়ে পাড়ার লোকজনও নানান রকম মন্তব্য করতে থাকে। অন্যদিকে চন্দনা অহনাকে দেখার পর একেবারে তেলে বেগুনে জ্বলতে শুরু করে, কারণ চন্দনা নিজেকে ভীষণই বড়লোক বলে মনে করে। ওই এলাকায় চন্দনার পরিবারই ছিল সবচেয়ে বড়লোক পরিবার। তার বাড়িতে দামি দামি টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, দামি দামি আসবাবপত্র, কোনো কিছুরই অভাব নেই। চন্দনার স্বামীও মাস গেলে লক্ষ টাকা ইনকাম করে, তাই সে সবসময় পাড়ার মধ্যে ভীষণই অহংকার দেখায়। এতদিন পর্যন্ত এই পাড়ায় আমি সবচেয়ে বড় লোক ছিলাম, কিন্তু এখন আমাদের ওই 1 কোটি টাকার প্রতিবেশীর জন্য কেউ আমাকে পাত্তাই দেবে না। এই পাড়ায় আমার থেকে বড় লোক কেউ কিভাবে হতে পারে? 1 কোটি টাকার গাড়ি, 1 কোটি টাকার বাড়ি। মেয়েটা আবার বললো এই পৃথিবীতে ওর কেউ নেই। তাহলে মেয়েটা এত টাকা পায় কোথা থেকে? মেয়েটা যে কি করে আমাকে সব জানতে হবে। এভাবে চন্দনা মনে মনে হিংসা করতে থাকে। সন্ধ্যাবেলা অহনা দামি দামি মিষ্টির প্যাকেট নিয়ে তার প্রতিবেশী বৈশাখী দেবীর বাড়িতে যায়। কাকিমা, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? আমি আমার নতুন বাড়িতে শিফট করেছি বলে আমার প্রতিবেশীদের সবাইকে মিষ্টি খাওয়াতে চাই। আমি তো এই পাড়ায় কাউকেই চিনি না, তাই আপনি যদি আমাকে সবার বাড়িতে নিয়ে যান তাহলে খুব ভালো হয়। তবে আপনি আগে মিষ্টিটা খেয়ে নিন। এই শুনে বৈশাখী দেবী খুবই খুশি হয়।
সে অহনার কাছ থেকে মিষ্টি নিয়ে বেশ কয়েকটা মিষ্টি খেয়ে নেয়। মিষ্টি খাওয়ার সময় সে মিষ্টির প্যাকেট দেখে বুঝতে পারে মিষ্টিগুলো শহরের সবথেকে বড় ভিআইপি মিষ্টির দোকান থেকে কেনা, আর সেই মিষ্টিগুলো অত্যন্ত দামি। এক একটা মিষ্টির দাম প্রায় 500 টাকা। এক একটা প্যাকেটে অহনা আবার সবার জন্য 10টা করে মিষ্টি প্যাক করে, যা দেখে বৈশাখী দেবী ভীষণই অবাক হয়, কিন্তু সে মুখে কিছু বলে না। মিষ্টি খাওয়া হয়ে গেলে বৈশাখী দেবী এবং অহনা পাড়ার সবার বাড়িতে এক এক করে যেতে শুরু করে। দীপালি, তাড়াতাড়ি বাইরে আয়, দেখ আমাদের নতুন প্রতিবেশী আমাদের মিষ্টি খাওয়াচ্ছে। মিষ্টিগুলো খুব ভালো খেতে, তুই খাবি আর তোর পরিবারকেও খাওয়াবি। এভাবে একে একে তারা অন্যান্য বাড়িতেও যেতে শুরু করে। তারা যখন চন্দনার বাড়িতে যায়, চন্দনা, আমাদের নতুন প্রতিবেশী নতুন বাড়িতে শিফট করেছে বলে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। নে ধর, অনেক দামি মিষ্টি, তোর নিশ্চয়ই মিষ্টিগুলো পছন্দ হবে, কারণ তুই তো আবার দামি জিনিস ছাড়া কম দামি জিনিস খাস না। তুমি বলতে কি চাইছো আমাদের কি বেশি দামি মিষ্টি খাওয়ার ক্ষমতা নেই? এরকম দামি মিষ্টি আমরা প্রত্যেক দিনই খাই, কোনো দরকার নেই আমাকে মিষ্টি খাওয়ানোর। তোমার নতুন প্রতিবেশীকে বলে দাও আমার সাথে ভাব পাতানোর কোনো প্রয়োজন নেই। বৌদি, তুমি রাগ করো না, কাকিমা একটু তোমার সাথে মজা করেছে। আমি খুবই ভালোবেসে তোমাদেরকে মিষ্টি দিতে এসেছি, দয়া করে মিষ্টিগুলো নিয়ে নাও, তাহলে আমি খুব খুশি হব বৌদি। না, আমি তোমার কাছ থেকে কোনো মিষ্টি নেব না, আমি মিষ্টি কিনে খাবো। আর শোনো, আমি তোমার কোনো বৌদি নই, বারবার আমাকে বৌদি বৌদি বলে আদিক্ষেতা করবে না। এই শুনে অহনার খুব খারাপ লাগে, তবুও অহনা বাড়ি বাড়ি মিষ্টি নেওয়ার জন্য অনুরোধ করলেও চন্দনা মিষ্টি নিতে চায় না। তাই অহনা এবং বৈশাখী দেবী মন খারাপ করে পরের বাড়িতে চলে যায়। এভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। এরই মধ্যে অহনার সাথে পাড়ার অন্যান্য প্রতিবেশীদের খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, কারণ অহনা যেহেতু সবার সাথে হেসে খেলে ভদ্রভাবে কথা বলে, তাই পাড়ার প্রত্যেকেই তাকে খুব পছন্দ করে। বেশিরভাগ জন সুবিধা অসুবিধায় অহনাকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করে। আর যেহেতু অহনার নিজস্ব টেক্সটাইলের অনেক বড় ব্যবসা আছে, তাই সে ব্যবসা থেকে অহনা মাস গেলে অনেক টাকা উপার্জন করতে পারে। কিন্তু অহনা সেই টাকা দিয়ে গরিবদের সাহায্য করতে পছন্দ করে। দীপালি বৌদি, বৈশাখী কাকিমা বলছিল তুমি নাকি বিট্টু আর বাবলুর স্কুলের ফিস দিতে পারছো না। তুমি তো একবার আমাকে বলতে পারতে, আমি তো তোমার বোনের মতো। এই নাও, এই টাকাটা রাখো, বিট্টু আর বাবলুর স্কুলের ফিসটা দিয়ে দেবে, আর কোনো অসুবিধা হলে আমাকে নিশ্চয়ই জানাবে। এভাবে অহনা সেই পাড়ার বাচ্চাদের পাশাপাশি অসুস্থ বৃদ্ধ প্রত্যেকেরই খুবই খেয়াল রাখে। পাড়ার অত্যন্ত গরিব মানুষদের বাড়িতে গিয়ে অহনা প্রত্যেক মাসে রেশনও কিনে দেয়, কিন্তু যা দেখে চন্দনার খুবই হিংসা হয়। হ্যাঁ, ঢঙের শেষ নেই, সমাজ সেবা করতে এসেছে, সমাজ সেবা। এই, তুমি কি প্রমাণ করতে চাও এই পাড়ার মধ্যে তুমি সবচেয়ে বড় লোক আর আমরা সবাই গরিব ভিখারি, তাই তুমি সবসময় আমাদের দান ধ্যান করছো? চন্দনা, তুই একদম পটর পটর করবি না কিন্তু। এর আগে আমাদের পাড়ার মধ্যে তুই সবচেয়ে বড় লোক ছিলিস, কিন্তু তুই কি কখনো আমাদের কারোর উপকার করেছিস? এই পাড়ায় কোনো বাচ্চার পড়াশোনাতে কখনো সাহায্য করেছিস? অনাথ বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব নিয়েছিস? কোনো গরিব মানুষকে একবেলার জন্য খাবার খাইয়েছিস? করিসনি তো? তাহলে তুই কেমন বড় লোক? তোর লজ্জা করে না বল? কেন আমার স্বামী কষ্ট করে টাকা উপার্জন করবে আর আমি তোমাদের দান করতে যাব? আমি কি ধর্মশালা খুলেছি? যেই থেকে এই কোটিপতি প্রতিবেশী আমাদের পাড়ায় এসেছে, সেই থেকে আমি সবার চোখে একেবারে বিষ হয়ে গেছি। যেখানেই যাই শুধু 1 কোটি টাকার প্রতিবেশীরই গল্প শুনি, অসহ্যকর একেবারে। আমিও দেখব তুমি কতদিন এই পাড়ার মানুষের দায়িত্ব নিতে পারো। এই বলে চন্দনা সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু চন্দনা সবসময় পাড়ার মধ্যে অহনার নামে দুর্নাম করতে ব্যস্ত থাকে। কিন্তু হঠাৎই একদিন চন্দনার জীবনে বিপদ নেমে আসে। চন্দনার 3 তলা বাড়িতে কোনো কারণে আগুন লেগে যায়। পাড়ার লোকজন অনেক চেষ্টা করেও সেই আগুন নেভাতে পারে না। অহনা তাড়াতাড়ি করে ফায়ার ব্রিগেড ডেকে নিয়ে আসে। ফায়ার ব্রিগেডের মাধ্যমে আগুন নিভানো সম্ভব হলেও সেই বাড়ির অর্ধেক অংশ পুড়ে যায়। এত বড় ক্ষতি হয়ে যাওয়ার পর চন্দনা এবং তার পরিবার খুবই কান্নাকাটি করতে শুরু করে। এমন সময় অহনা তাদের পাশে দাঁড়ায়। বৌদি, তোমরা এভাবে কেঁদো না, আমরা সবাই তোমাদের পাশে আছি।
তোমাদের বাড়ি আবার আগের মতো হয়ে যাবে। এই নাও, এখানে 5 লক্ষ টাকা আছে, তোমরা বাড়িটা মেরামত করে নেবে। একজন প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর বিপদে দাঁড়ানো আমাদের কর্তব্য। অহনার কথা শুনে চন্দনার চোখে জল চলে আসে। আজকে সে বুঝতে পারে অহনা সত্যিই কতটা ভালো মনের মানুষ। আজকে আমি তোমাদের একটা সত্যি কথা বলতে চাই। আমি এই পাড়াতেই জন্মগ্রহণ করেছি। আমি হলাম রামপ্রসাদ বাবুর মেয়ে। আমি যেই বাড়িটাতে থাকি সেটা আমাদেরই বাড়ি। আমি যেই বাড়িটা 1 কোটি টাকা দিয়ে কিনেছি সেটা আমার বাবা মায়ের বাড়ি। আমার বাবা মা আগে এই পাড়ার এই বাড়িটাতেই থাকতো, কিন্তু আমার বাবা মা এই পাড়ার মধ্যে সবচেয়ে গরিব মানুষ ছিল। পাড়ার লোকেরা আমার বাবা মাকে হেয় করত, অপমান করত, কখনো আমার বাবা মাকে সাহায্য করেনি। আমিও ছোটবেলায় খুব কষ্ট করেছি। এমনকি আমার বাবার হার্টের অপারেশনের জন্য আমার মা আমাদের বাড়িতে বিক্রি করে আমাকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। কিছুদিন পর আমি আমার বাবা মা দুজনকেই হারাই। তারপর শুরু হয় আমার একার লড়াই। আমি নিজেকে অনেক কষ্ট করে এমনভাবে প্রতিষ্ঠিত করেছি যাতে আমি সবসময় গরিবদের সাহায্য করতে পারি। এভাবে আমার বাবা মায়ের আত্মা শান্তি পাবে। আমাকে ক্ষমা করে দাও বোন, আমি তোমার মতো এত ভালো মানুষকে চিনতে পারিনি। আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছ। আজ থেকে তুমি আমার বোন। অহনা, তোকে তো আমি চিনতেই পারিনি রে মা। তোকে তো ছোটবেলায় তোর মা সোনা বলে ডাকতো, কিন্তু প্রথম দিন থেকেই আমার তোকে বড্ড চেনা চেনা লাগছিল। সত্যি তোর বাবা মা অনেক কষ্ট করেছে। সেদিনের পর থেকে অহনা সেই পাড়ায় প্রত্যেকের চোখের মণি হয়ে ওঠে। সেই পাড়ার সবাই অহনাকে খুবই ভালোবাসা দেয়। কিছুদিনের মধ্যে অহনা একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নেয়। কিন্তু অহনা তার বাবা মায়ের বাড়ি ছেড়ে অন্য কোথাও যায় না। সে তার স্বামী এবং শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে সেখানেই সংসার করতে থাকে। কোয়েল তার বাবা মায়ের সঙ্গে বাস করত। কোয়েলের পরিবার একটি মধ্যবিত্ত পরিবার ছিল। সে পড়াশোনায় খুবই ভালো ছিল। তার বাবা মায়ের খুব ইচ্ছা ছিল তাদের মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার। তাই উচ্চ মাধ্যমিক পাশ করার পর তারা তাদের মেয়েকে শহরের একটা খুবই নামি দামি কলেজে ভর্তি করে। কোয়েল খুবই খুশি ছিল। প্রথম দিন কলেজে যাওয়ার আনন্দটাই এক অন্য রকমের আনন্দ ছিল। কোয়েল দেখতে খুবই সুন্দর ছিল। যে কোনো ছেলেই তাকে খুব পছন্দ করে ফেলতো। প্রথম দিন কলেজের গেটের মধ্যে প্রবেশ করতেই কলেজের ছেলেরা তার দিকে একভাবে তাকিয়ে থাকে। ছেলেগুলোর মধ্যে রাকেশ নামের একটি ছেলে কোয়েলের কাছে এগিয়ে আসে। Hey beautiful girl, what is your name? Hey girl, please say what is your name, please. কোয়েল রাকেশকে পাত্তা না দিয়ে নিজের মতো ক্লাসরুমের দিকে চলে যাচ্ছিল। ঠিক তখনই রাকেশ কোয়েলের হাত ধরে বলে, কলেজের সব মেয়েরা আমার জন্য পাগল। তুমিই প্রথম একজন যাকে দেখে আমি পাগল হয়ে গেছি। তোমার সুন্দরতা আমাকে মুগ্ধ করেছে, তাই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? কোয়েল খুব রেগে গিয়ে রাকেশের গালে একটা চড় মারে। শয়তান ছেলে, তোমার সাহস কি করে হলো আমার হাত ধরার? কলেজে আসতে দেরি হলো না আর মেয়েদেরকে দেখে ঝাড়ি মারা শুরু করে দিয়েছো। কলেজে পড়াশোনা করতে আসো নাকি মেয়েদের সঙ্গে সময় কাটাতে আসো? আর একদিনেই আমাকে দেখে তোমার ভালোবাসা হয়ে গেল, এটা কি করে সম্ভব? একদিন কেন, তুমি যা সুন্দর, তোমার প্রেমে পড়ার জন্য 1 সেকেন্ডই যথেষ্ট। এবার কি তোমার নামটা জানতে পারি? কোয়েল রেগে গিয়ে রাকেশের গালে আবার একটা চড় মারে। রাকেশ এবার খুব রেগে যায়। আর একটা কথা বললে আমি এবার জুতা খুলে তোমাকে মারতে বাধ্য হব। তোমার মতো 3rd ক্লাস ফালতু ছেলেদের খুব ভালো মতোই আমার চেনা আছে। এই বলে কোয়েল সেখান থেকে চলে যায়। সারা কলেজের ছেলে মেয়েরা রাকেশের দিকে তাকিয়ে হাসতে থাকে। রাকেশ খুবই অপমানিত হয়। রাকেশের এক বন্ধু রিঙ্কি বলে, তুইও না রাকেশ, শুধু শুধু গেলি আর মার খেলি। তোর পিছনে এত মেয়ে পাগল, তুই কাউকে পাত্তা না দিয়ে ওই রকম একটা অহংকারী মেয়েকে তোর ভালো লেগে গেল। ছাড় তো, আমি তোকে ওর চেয়েও ভালো মেয়ে খুঁজে দেব। না, আমার ওকেই চাই। আমার ওই মেয়েটাকে ভালো লেগেছে, আর আমি যে করেই হোক না কেন ওকে আমার গার্লফ্রেন্ড করেই ছাড়বো। না হলে অতজনের সামনে আমার যে অপমানটাই হলো আমি কোনোদিনও ভুলতে পারবো না। পরপর 2-3 দিন রাকেশ আর কোয়েলকে বিরক্ত করে না। কোয়েল মনে মনে খুবই খুশি হয়। সে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। একদিন কোয়েল একা একা ক্লাসরুমে বসে পড়াশোনা করছিল। ঠিক সেই সময় তাদের ক্লাসরুমে রাকেশ আসে। রাকেশকে দেখা মাত্রই কোয়েল খুবই রেগে যায়। তুমি আমাদের ক্লাসরুমে কি করছো? তুমি এখানে এসেছো কেন? আমি তো মনে করেছিলাম দুটো চড় খেয়ে তুমি হয়তো শুধরে গেছো।
কিন্তু না, তুমি তো তেমন ছেলেই নও, তোমার অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আমি এখনই প্রিন্সিপাল স্যারের কাছে যাচ্ছি। এই বলে কোয়েল উঠে দাঁড়িয়ে পড়ে। রাকেশ তাড়াতাড়ি করে ক্লাসরুমের দরজা লক করে দেয়। কোয়েল খুব ভয় পেয়ে যায়। তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে বিরক্ত করতে আসিনি এখানে। আমি তো সেদিনের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম। সেদিন ওইভাবে সকলের সামনে তোমার হাত ধরাটা আমার একদমই উচিত হয়নি। আর আমি এতটাই লজ্জিত যে আমি 2-3 দিন ধরে তোমার সামনেও আসতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, আমি কি কান ধরে উঠবোস করব? তাহলে কি আমাকে ক্ষমা করবে? না না, তার কোনো প্রয়োজন নেই। আচ্ছা তাই, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো নিশ্চয়ই? হ্যাঁ বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আজ থেকে তুমি আর আমি বন্ধু, ঠিক আছে তো? আমি তোমার বন্ধু হওয়ার যোগ্য তো? ঠিক আছে, এবার যাও, আমি এখন পড়াশোনা করব। রাকেশ কোয়েলের কথা শুনে হাঁটা শুরু করে। সে কয়েক পা হাঁটার পরই পেছনে ঘুরে কোয়েলকে বলে, আসলে আমার কথাটা বলতে খুব ভয় লাগছে, সেই জন্য আমি একটু দূর থেকেই বলছি। কারণ রেগে গেলে তুমি হয়তো আমার গালে চড়ও মেরে দিতে পারো। বলছি যে আজকে তুমি কি আমার সঙ্গে কফি শপে যাবে কফি খেতে? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে। আচ্ছা ঠিক আছে, যাব। ওকে ফাইন, এবার যাও। রাকেশ আবারও হাঁটা শুরু করে। সে দরজা খুলে বাইরে বেরোনোর পর দূর থেকে চেঁচিয়ে বলে, আচ্ছা, এবার তো তোমার নামটা বলে দাও, আমি তো তোমার নামটাই জানলাম না এখনো। কোয়েল মুচকি হেসে বলে, কোয়েল, কোয়েল নাম আমার। এবার যদি একটাও কথা বলো তাহলে কিন্তু আমি রেগে যাব। রাকেশ কোয়েলের কথা শুনে সেখান থেকে চলে যায়। সন্ধেবেলা কোয়েল রাকেশের সঙ্গে দেখা করতে কফি শপে যায়। কফি শপের মধ্যে ঢুকতেই কোয়েলের গায়ে উপর থেকে গোলাপ ফুল ঝরতে শুরু করে। কোয়েল অবাক হয়ে যায়। ওয়াও, এত ফুল কোথা থেকে এলো? এগুলো নিশ্চয়ই তুমি করেছো। আর এখানে এত বেলুন কেন? বেলুনগুলোতে আবার সরি লেখা আছে। হ্যাঁ, এগুলো তোমার জন্য। আমাদের ফ্রেন্ডশিপ আজ থেকে শুরু হলো, তাই আমি তোমার জন্য স্পেশাল কিছু করার চেষ্টা করলাম। তোমার ভালো লাগেনি তাই না? না না, আমার খুব ভালো লেগেছে। এভাবেই দুজনে মিলে একসঙ্গে অনেকক্ষণ সময় কাটায়। ধীরে ধীরে তাদের মধ্যে ভালো বন্ডিং তৈরি হয়। তারা একে অপরকে সময় দিতে থাকে। রাকেশের দুষ্টু মিষ্টি আচরণগুলো কোয়েলের ভালো লাগতে শুরু হয়েছিল। এভাবেই ধীরে ধীরে কোয়েল রাকেশকে পছন্দ করে ফেলে। আর কোয়েল সেটা নিজেই একদিন রাকেশকে তার মনের কথা বলে ফেলে। রাকেশ এটা শুনে খুবই খুশি হয়। দুজনে বেশ হেসে খেলে দিন কাটাচ্ছিল। একদিন কোয়েলের এক বন্ধু সবিতা কোয়েলকে বলে, কিরে কোয়েল, তুই ওই ছেলেটার সঙ্গে আজকাল একটু বেশিই ঘোরাফেরা করছিস। ছেলেটা তোর সঙ্গে কি করেছিল তোর মনে নেই? হ্যাঁ মনে আছে তো, তবে ওটাও ভুল করেছিল। আমি রাকেশকে যেমন ভেবেছিলাম ও সেরকম নয়, ও একদম অন্যরকম। ওর মনটা খুব ভালো। দেখ কোয়েল, রাকেশ বড়লোক বাবা মায়ের বিগড়ে যাওয়া ছেলে। তুই ওর উপর এত তাড়াতাড়ি এতটা বিশ্বাস করিস না। 2-1 দিনে কখনোই ভালোবাসা হয় না। ব্যাস হয়েছে, আর নয়। আমি রাকেশের বিরুদ্ধে আর একটা কোনো কথা শুনতে চাই না। আমার তো মনে হচ্ছে তুই আমার উপর হিংসা করছিস। এভাবেই কোয়েল তার বন্ধুকে উল্টোপাল্টা কথা শোনায় এবং সেখান থেকে চলে যায়। দিনের পর দিন কোয়েল এবং রাকেশের সম্পর্ক আরো গভীর হতে থাকে। 2 দিন পর কোয়েলের জন্মদিন ছিল, তাই রাকেশ খুবই খুশি ছিল। কোয়েল, তোমার জন্মদিন উপলক্ষে আমি 5 স্টার হোটেলে তোমার জন্য একটা পার্টি রাখবো। আমি আমার সব বন্ধুদের ইনভাইট করব, আর তুমি তোমার বন্ধুদেরও ইনভাইট করতে পারো, কোনো অসুবিধা নেই। পার্টি? শুধু শুধু এসবের কি দরকার? না না, বেকার এসব করতে হবে না। আর তাছাড়া আমার তেমন কোনো বন্ধু নেই। এসব বললে তো আমি শুনবো না। তোমার জন্মদিন বলে কথা, আর সেটা আমার কাছে একটা স্পেশাল ডে। তোমার জন্মদিনে হোল নাইট পার্টি চলবে। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু কোনো রকম ভাবে তোমাকে ম্যানেজ করে আসতে হবে, আগেই বলে দিলাম। প্লিজ আমার এই অনুরোধটা কিন্তু রেখো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। দেখতে দেখতে কোয়েলের জন্মদিন চলে আসে। রাকেশের অনেক বন্ধু বান্ধবী সেখানে উপস্থিত ছিল। সবাই ড্রিঙ্ক করছিল এবং একসঙ্গে নাচানাচি করছিল। কোয়েল আগে কখনোই এরকম পার্টিতে আসেনি, কিংবা সে এরকম পার্টি দেখেও নি। কোয়েল, এই নাও ড্রিঙ্কস। না না, আমি এসব খাই না। তুমি মদ খাও? না, একদমই নয়। আমি তো একটু তোমার সঙ্গে মজা করছিলাম। সবাই খাচ্ছে খাক, কিন্তু আমি আর তুমি তো জুস খাবো। দাঁড়াও, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। রাকেশ কোয়েলের জন্য জুস নিয়ে আসে। জুস খাওয়ার পরই কোয়েলের মাথা ঘুরতে শুরু করে। সে নিজেকে সামলাতে পারে না। রাকেশ কোয়েলকে একটা রুমে নিয়ে যায়। এ কি, আমাকে এখানে নিয়ে এলে কেন? আর আমাকে তুমি কি খাইয়েছো?
আমার মাথা এমন হচ্ছে কেন? আমি তো কিছুই খাওয়াইনি কোয়েল, আমার মনে হচ্ছে তোমার শরীর খারাপ করছে, তাই তোমার রেস্ট নেওয়া দরকার। তুমি ঘুমিয়ে পড়ো, তোমার কোনো ভয় নেই। কোয়েল কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা কোয়েলের ঘুম ভাঙে। সে সেখানে রাকেশকে দেখতে পায় না। কোয়েল অনেকবার রাকেশকে ফোন করে, কিন্তু রাকেশ তার ফোন ধরে না। কোয়েল রেডি হয়ে কলেজে চলে যায়। কলেজে তাকে দেখে সবাই হাসাহাসি করতে থাকে। কোয়েল কিছু বুঝতে পারে না যে তাকে দেখে সবাই এরকম করছে কেন। হঠাৎ করে সেখানে কোয়েলের বন্ধু সবিতা আসে। আমি কোনোদিনও ভাবিনি তুই এতটা নিচে নেমে যাবি। এসব তুই কি বলছিস? আমি আবার কি করলাম? এই দেখ, কালকে রাতে তোর সঙ্গে কি হয়েছিল তুই জানিস? কালকে রাকেশ তোর কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, আর কালকে রাতে নানান রকম পোজে তোর ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে। দেখ, তোর ফটোগুলো ভাইরাল হয়ে গেছে, চারিদিকে শুধু তোর ফটো। তোর বিশ্বাস হচ্ছে না তাই না? এই দেখ। কোয়েল সোশ্যাল মিডিয়াতে তার ফটো দেখে অবাক হয়ে যায়। কোয়েল রাকেশের উপর খুবই রেগে যায়। রাকেশ আমাকে এত বড় ধোঁকা দিল, আমি ওকে বিশ্বাস করেছিলাম, আর ও আমার সঙ্গে এটা করতে পারলো? এভাবে আমার মান সম্মান নিয়ে খেলা করলো। ঠিক সেই সময় সেখানে রাকেশ চলে আসে। হ্যাঁ কোয়েল, তুমি ঠিকই বলেছো, আমি তোমার মান সম্মান নিয়ে খেলা করলাম। শুধু তাই নয়, আমি তোমাকে নিয়ে খেলা করেছি, ঠিক যেমন তুমি আমার গালে চড় মেরে আমার মান সম্মান নিয়ে খেলা করেছিলে। মনে পড়ে? এই টোটালটাই একটা নাটক ছিল শুধুমাত্র। আমি ভালো মানুষ সাজার নাটক করেছি শুধুমাত্র আমার অপমানের প্রতিশোধ নেব বলে। তোমার মতো হাজার হাজার মেয়ে আমার আগে পিছে ঘুরে বেড়াই, বুঝেছো? আর আমি তোমাকে আমার লাইফ পার্টনার বানাবো তুমি ভাবলে কি করে? যাক, আজকে আমার বদলা নেওয়া সফল হয়েছে। এবার আমিও দেখবো তুমি কিভাবে তোমার মুখ সমাজে দেখাতে পারো। কোয়েল কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়ি চলে আসে। কোয়েল কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। সে তার রুমে নিজেকে বন্দি করে ফেলে। সে তার বাবা মাকেও কিছু বলতে পারে না। সে কলেজ যাওয়া, এমনকি বাইরে বেরোনো বন্ধ করে দেয়। বেশ কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন কোয়েল নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় সেখানে তার বন্ধু সবিতা আসে। কোয়েল, এ কি করছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? নিজেকে শেষ করে ফেললে সমস্ত সমস্যার সমাধান হবে না। তোর সঙ্গে অন্যায় করা হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখ। যারা দোষী তাদেরকে শাস্তি দিতে শেখ। কি করব এসব করে? কি হবে? আমার তো আর কিচ্ছু করার নেই। আমার কাছে এই একটাই উপায় আছে, নিজেকে শেষ করে ফেলা। আমি মরে যেতে চাই। কে বলেছে তোর কিচ্ছু করার নেই? চল আমার সঙ্গে পুলিশের কাছে চল। ওই ভণ্ড রাকেশের বিরুদ্ধে আমরা এফআইআর করব। আমি সাক্ষী দেব। আর আমাদের কলেজের আরো কিছু মেয়ে আছে, রাকেশ তাদের সঙ্গেও অন্যায় করেছে। আমরা সবাই একজোট হয়ে রাকেশের বিরুদ্ধে লড়াই করব। ওকে উচিত শিক্ষা আমরা পাইয়েই ছাড়ব। সবিতার কথা শুনে কোয়েলের মনোবল বেড়ে যায়। সেদিনই কোয়েল সবিতা এবং আরো কিছু বন্ধুদের সঙ্গে পুলিশের কাছে যায়। কোয়েল পুলিশকে সবটাই ডিটেলসে বলে। প্রমাণ হিসেবে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা তার ফটোগুলো সে দেখায়। পুলিশ তদন্ত করার পর রাকেশকে ধরে নিয়ে চলে যায়। শাস্তি স্বরূপ রাকেশকে 7 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। রাকেশের সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। কোয়েল খুবই খুশি হয়। রাকেশের মতো অপদার্থ ক্রিমিনালকে শাস্তি পেতে দেখে কোয়েল মনে মনে খুবই শান্তি পায়। কোয়েল ধীরে ধীরে সবকিছু ভুলে গিয়ে আবার পড়াশোনা করতে থাকে। এভাবেই কোয়েল তার সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে শিক্ষা লাভ করে। কোয়েল আর এদিক ওদিক না দেখে শুধুমাত্র নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে। সে মন দিয়ে পড়াশোনা করে একটা ভালো চাকরি পেয়ে যায়।